নমস্কার। আরও একটা গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকের গল্প মুম্মা মিত্রের লেখা অপরাধী। জীবন যদি সহজ সরল হতো তাহলে তার প্রতিটি বাঁকে চমক থাকতো না। আর চমক না থাকলে কেমন হতো সে স্বাধীন জীবন? সেখানে টক মিষ্টি ঝালের সাথে তিক্ততাও থাকে। জীবন সম্পর্কে অরিন্দমের ধারণা কিছুটা এরকমই, অনেকটা যুক্তি আর কিছুটা নির্লিপ্তি নিয়েই সে জীবনকে দেখে। আর তাই হয়তো পেশা বেছে নেবার ব্যাপারে শুরু থেকেই সে যেতে চেয়েছিল এমন কোনো পেশায় যেখানে পদে পদে থাকবে চমক, চ্যালেঞ্জ আর নতুন কিছু। প্রথমে যেতে চেয়েছিল আর্মিতে, বিভিন্ন কারণে সম্ভব হয়নি। তার পরের টার্গেট ছিল পুলিশ। বাড়িতে কারো মতামতে তোয়াক্কা না করেই তিন ধরনের চাকরির পরীক্ষা পাশ করে শেষমেশ জয়েন করলো পুলিশে। সরকারি চাকরির সাথে সাথে বাড়িতে টুকটাক বিয়ের সম্বন্ধও আসতে শুরু করে দিল। বাধা ছিল একটা, অরিন্দমের অবিবাহিতা দিদি অরুণা। প্রায় 32 বছর বয়সে অরুণার মনের মানুষ কল্লোল। পাড়াতেই বাড়ি, বয়স প্রায় 45। একসময় অরুণা তার ছাত্রী ছিল। প্রেম পর্ব চলেছে অনেক বছর, কিন্তু প্রাইভেট টিউশন করা এবং বয়সে অনেকটাই বড় কল্লোলকে অরিন্দমের মা বাবা মানতে রাজি হননি। অরুণাও অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়নি। ফলস্বরূপ সে আজও অবিবাহিতা। কিন্তু নিজে স্নাতক হলেও কোনো রকমভাবে উপার্জন অরুণা করে না, আর চেষ্টাও করে না। আর এখানে এসে অরিন্দমের বিয়ে নিয়ে সমস্যা শুরু হলো। সরকারি চাকরি দেখে যেসব মেয়ের মা বাবা উৎসাহিত বোধ করেন, তারা যখনই জানতে পারেন অবিবাহিতা আর্থিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল অরুণার কথা, তখনই পিছিয়ে যান। শেষ পর্যন্ত ছেলের কথা ভেবে একরকম চাপে পড়েই অরুণা ও কল্লোলের বিয়েতে অরিন্দমের মা বাবা মত দিতে বাধ্য হলেন। অরুণার বিয়ের বছরখানেকের মধ্যেই অরিন্দমের জীবনে বিয়ের সানাই বাজল। সম্বন্ধটা খবরের কাগজ মারফত এসেছিল। 6 ফুটের অরিন্দমের সঙ্গে একদম মানানসই 5-8 হাইটের অনাথ মেয়েটিকে কাকা কাকিমা বড় করেছেন। এবার পার করতে চান। মেয়েটিকে এক নজরে দেখেই ওদের 3 জনের পছন্দ হয়ে যায়। একমাত্র আপত্তি ছিল অরুণার। তার বক্তব্য ছিল মেয়েরা অত তালঢাঙা হলে নাকি ছেলে ছেলে লাগে। কিন্তু অরিন্দমের মেয়ে পছন্দ হওয়াতে কার্যত অরুণার মতামতকে গুরুত্ব না দিয়ে বিয়েটা হয়ে গেল। অরিন্দম ও পাখির বিয়ের পর প্রথম দিকটা ভালোই কাটছিল। সমস্যা শুরু করলো অরুণা। প্রথমত পাড়াতেই থাকার সুবাদে সে কল্লোলের জন্য কোনো মতে রান্নাবান্না সেরে বাপের বাড়ি এসে তীক্ষ্ণ নজর রাখত পাখির দিকে। সে কি করে, কি খায়, পরে কোথায় যায়, এইসব দিয়েই তার বিভিন্ন প্রশ্ন। পাখির দেওয়া প্রত্যেকটা উত্তরেই সে অসন্তুষ্ট। ইতিমধ্যে পাখির বিয়ের আগে দেওয়া পরীক্ষার ভিত্তিতে স্কুলের চাকরিটা হয়ে গেল। অরিন্দমের মা ভাবলেন, বউ বাড়ির বাইরে খানিকক্ষণ থাকলে হয়তো বাঁচোয়া, মেয়ের সাথে বাঁধবে কম। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল অরুণার সাথে কল্লোলও ব্যাপারটা ভালোভাবে নিল না। কারণ ভালো গৃহশিক্ষক হিসেবে সুনাম থাকলেও কল্লোল অনেক চেষ্টা করেও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ওতরায়নি। অরুণা ও কল্লোল নিশ্চিত ছিল পাখি নিশ্চয়ই কোনো জ্যোতিষীর থেকে বিশেষ যাগযজ্ঞ মাদুলি কবচ ধারণ ইত্যাদি প্রক্রিয়া করে চাকরিটি হস্তগত করেছে। এই বিশ্বাসের একটা কারণ বোধহয় এই যে পাখির এক মামা জ্যোতিষ ও তন্ত্র চর্চা করতেন বলে তারা কারোর কাছে শুনেছিল। কিন্তু সেই রকম কোনো মামাকে তারা বিয়েতেও আসতে দেখেনি। অরিন্দম অবশ্য এসবে কান দিতে রাজি ছিল না। সে কাজের মানুষ, ডিউটি নিয়েই সদা ব্যস্ত। এসব ফালতু ঘরোয়া কুটকাচালি শোনার সময় তার নেই। তাকে এসব বলা মানে তার বিরাগ ভাজন হওয়া। ফলে অরুণা একটু একটু করে পাখির শ্বশুর শাশুড়ির মন বিষিয়ে দিতে শুরু করলো। ওনারা একসময় পাখিকে খুব ভালোবাসলেও আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করলেন যে পাখি টুকটাক বশীকরণ জানে। ইতিমধ্যে অরুণা গর্ভবতী হবার কারণ দর্শিয়ে বাপের বাড়ি এসে একেবারে থেকে গেল। কল্লোল দিনে 2 বার করে এসে তাকে দেখে যেত। ও মাঝে মাঝে খেয়ে বা খাবার প্যাক করেও নিয়ে যেত শ্বশুরবাড়ি থেকে। বাড়িতে যেদিন মাংস রান্না হতো সেদিন সন্ধ্যায় গা ধোবার আগে পাখি একটু অদ্ভুত কাজ করত। দুপুরে খাবার পর যে এঁটো হাড়গোড় পড়ে থাকতো, কোনো ঘেন্না না করে সেগুলোকে বেছে তুলত, তারপর খানিকক্ষণ গায়েব হয়ে যেত। এই ব্যাপারটা অরুণা লক্ষ্য করে মাকে দেখালে তিনিও সেটা ভালোভাবে নেন না। ওনারা প্রশ্ন করলে পাখি বলতো বাগানে খাবার দিতে যাচ্ছে। কিন্তু হাড় মাংস কুকুরকে দিতে হলে তা বাড়ির সামনে দরজার পাশে রাস্তাতেই দেওয়া যায়।
পিছনের বাগানে যাবার কী কারণ তা এরা বুঝে উঠতে পারত না, আর বিশদে জানার কোনো ইচ্ছেও ছিল না। মাঝে থেকে টুকটাকের সন্দেহ আরও প্রবল হতে থাকলো। অরুণার মা হবার ক্ষেত্রে আগেও পরে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। তার প্রথম ও প্রধান কারণ ছিল তার উচ্চতা ও স্থূলতা। আশ্চর্য ব্যাপার, ডাক্তার সে কথা বারবার বললেও অরুণা ও তার মা ধরে বসে রইলেন এসবের জন্য দায়ী পাখি। তার সন্তান না থাকায় সে নানাভাবে তান্ত্রিক প্রক্রিয়া করে অরুণার সন্তানের ক্ষতি চাইছে। ফলে একদিকে অরুণার যত্ন আর একদিকে নিন্দাসূচক বাক্যবাণ আরও বাড়তে লাগলো পাখির প্রতি। এত কিছুর মধ্যে বাড়ির কেউ যা লক্ষ্য করেনি তা হলো পাখির ডিপ্রেশন। স্কুলে কাজের চাপ, অরিন্দমের ব্যস্ত কাজের শিডিউল, ননদের কথায় বাকিদের এভাবে অভিযুক্ত করে মানসিক অত্যাচার তাকে আস্তে আস্তে গহীন অবসাদের দিকে ঠেলে দিচ্ছিল। কিন্তু ওপর থেকে সেটা বোঝা একটু কঠিন ছিল। কিছুটা টের পাওয়া যেত তার দিন দিন রুক্ষতর হয়ে ওঠা স্বভাবে, কিন্তু যখন তার সত্যি প্রকটভাবে বোঝা গেল তখন অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যে একদিন আর একটা ঘটনা ঘটল। সকালে শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে দেখে জল খাবার, দুপুরের খাবার খেয়ে রাতের খাবার প্যাক করে নিয়ে গিয়েছিল কল্লোল। মাঝরাতে ফুড পয়জনিং হয়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। যদিও সেই একই খাবার খেয়ে অরিন্দমের বাড়িতে কারোর কিছু হয়নি। খাবার প্যাক করেছিল পাখি নিজে। ফলে অরুণা, তার মা এবং এবার বাবাও তাকে দোষী ঠাউরে অনেক অপমানজনক কথা বলে দিলেন। সেই নাকি খাবারে কিছু মিশিয়েছে। পাখির পক্ষে এটা সহ্য করা সত্যিই কঠিন ছিল। অরিন্দম হাসপাতালে কল্লোলকে নিয়ে ব্যস্ত থাকায় সে এসবের কিছুই জানতে পারল না। যেদিন কল্লোল ছাড়া পেল সেও এসে শ্বশুরবাড়িতেই উঠল, এবং তার দিন তিনেক পরেই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল। একদিন সন্ধ্যায় রাতে রান্না করতে গিয়ে পাখি ভয়ঙ্করভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলো। কিন্তু কিছুই করা গেল না। 80% উপরে বার্ন। দিন তিনেকের মাথায় পাখি মারা গেল। এরপরে সবথেকে কষ্টকর অবস্থা হলো অরিন্দমের। মানসিক দুঃখ তো রয়েইছে, তার সাথে আরও বেশি যা হলো, গোটা ঘটনা ঘটেছে তারই লোকাল থানা জুরিডিকশনে। তদন্ত করছে তারই থানা। তাকে এই তদন্তে শুধু যে বাইরে রাখা হয়েছে তাই না, সহকর্মীদের দৃষ্টি বলছে তারা তাকেও সন্দেহ করছে স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী মনে করে। একদিন মাঝরাতে বাড়িতে আবার অঘটন। অরুণা মাঝরাতে ঘর থেকে বেরিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিতে ডাইনিংয়ে এসেছিল। হঠাৎ তার মনে হলো রান্নাঘরে যেন পাখির গলার আওয়াজ, তার চুড়ির রিনিঝিনি। আতঙ্কে তার সর্বশরীর কেঁপে উঠল। নার্ভেই অতিরিক্ত চাপ নিতে পারল না। কিছুক্ষণ পর তার দেরি দেখে খুঁজতে এসে কল্লোল তাকে আবিষ্কার করলো ডাইনিংয়ের মেঝেয় অজ্ঞান অবস্থায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হলো তাকে। ডাক্তার সিদ্ধান্ত নিলেন পরদিনই সিজারিয়ান করার। পরদিন অরুণ একটি কন্যা সন্তানের জন্ম দিল। শিশুটির ওজন মাত্রাতিরিক্ত কম হওয়ায় ও আরও কিছু শারীরিক জটিলতা থাকায় তৎক্ষণাৎ তাকে ইনকিউবেটরে রেখে চিকিৎসা শুরু করতে হলো। একের পর এক দুর্ঘটনায় গোটা পরিবার বিপর্যস্ত। অরিন্দমের মা বাবা মুক্তকণ্ঠে এখন সদ্য মৃত পুত্রবধূকে যা নয় তাই বলে গাল পাড়তে শুরু করলেন খোলাখুলিভাবে। তাদের বক্তব্য, অপঘাতে মৃত তাদের বৌমা নিশ্চয়ই ডাইনি ছিল, কিছু টুকটাক করে রেখে গেছে এই বাড়িতে। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে পরিবারে। অরিন্দম কয়েকদিনের ছুটি নিয়ে এখন বাড়িতে। সে এই প্রথম মায়ের কথায় সমক্ষভাবে উপলব্ধি করল তার অনুপস্থিতিতে তার মৃতা স্ত্রীর বিরুদ্ধে পরিবারে কতটা অসন্তোষ জমে উঠেছিল। এর প্রায় 90%ই তার অজানা। মা, দিদি, এমনকি পাখি নিজেও কোনো দিন এইসব এত বিস্তারিতভাবে তাকে বলেনি। এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। কিন্তু মায়ের মুখে পাখির অসংলগ্ন আচরণের কথা শুনে তার মনে হলো নিজের মতো করে যুক্তি দিয়ে ঘটনাগুলো বিচার ও তদন্ত করে দেখা দরকার। পাখি আর ফিরবে না, কিন্তু এটুকু না হলে তার ঋত সম্মানটুকু আর ফিরবে না। আজ অরিন্দমের কলিগ ও বন্ধু স্বরূপ এসেছে ওদের বাড়িতে কিছু জিজ্ঞাসাবাদ করতে। অরুণাও হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়িতে। নিজের বন্ধুর বাড়িতে এভাবে তদন্তে এসে স্বরূপ যথেষ্ট অস্বস্তি অনুভব করছে, কিন্তু তার কর্তব্য তাকে করতেই হবে। তার কথা ও প্রশ্নোত্তর শুরু করার আগে ডাইনিংয়ে উপস্থিত সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে অরিন্দম স্বরূপের উদ্দেশ্য করেই বলল, ভাই, আমার নিজের কয়েকটা কথা বলার আছে, বলে নি। স্বরূপ নিজের অভিজ্ঞতা থেকে জানে অরিন্দম এখন আবেগ মাখানো কথা বলবে না। যা বলবে তা তদন্তের খাতিরে দরকার বলেই বলবে। সে তড়িঘড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, তুই বল।
অরিন্দম বলতে শুরু করে। প্রথমে পড়া, তারপর চাকরি চাকরি করে প্রেম করার বা মেয়েদের বোঝার সেভাবে সময় পাইনি। পাখিকে আমি প্রথম দেখলাম তোমাদের সাথে মেয়ে দেখতে গিয়ে। চাকরির অভিজ্ঞতা থেকে আমি একটু আধটু মানুষ চিনি। প্রথম দিনই বুঝেছিলাম পাখি মেয়েটা সহজ সরল, জটিলতাহীন, খুবই আবেগপ্রবণ এবং সবার সাথে খুব মায়ায় জড়ানো। আমার পরিবারের জন্য আমি এমনটাই খুঁজছিলাম। কিন্তু দিদির পাখিকে নিয়ে সমস্যা আছে, এটাও বুঝেছিলাম। পাখি লম্বা, সুশ্রী, পাখি শিক্ষিত, পাখির স্বামী সরকারি চাকরি করে, সে নিজে স্বনির্ভর, শ্বশুর শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এর কোনোটা তুই মন থেকে মানতে পারিসনি, তাই না দিদি? অরুণাকে আজ অবধি কেউ এভাবে সরাসরি অভিযুক্ত করেনি। তার মুখ লাল হয়ে উঠেছে, কিন্তু কটু হলেও কথাগুলো সত্যি। তাই সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা নিচু করে নেয়। তাকে বাঁচাতে এগিয়ে আসে কল্লোল। তুমি এভাবে তোমার সদ্য হাসপাতাল ফেরত দিদিকে অপমান করতে পারো না অরিন্দম। ও তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো? জানি কল্লোলদা, আর তাই মনে করি এই হিংসা, অসুস্থ প্রতিযোগিতা আমার দিদির একার মাথা থেকে বেরোয়নি, এতে তোমারও ইন্ধন আছে। কল্লোলের মুখটা বাংলায় পাঁচ হয়ে যায়। মানেটা কি? তোমাদের এই ভাই বোনের ব্যাপারে আমাকে টানছো কেন? কল্লোলদা, তুমি অনেক ছোট থেকে সংসারের হাল ধরেছ, সারাদিন টিউশন করো, অনেক ছাত্রছাত্রীর তুমি আদর্শ। এটা খুবই স্বাভাবিক যে এত কিছু সামলে তুমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করতে পারোনি। এতে শিক্ষক হিসেবে তোমার কৃতিত্ব এতটুকু কমে না। সেখানে পাখি মাস্টার্স কমপ্লিট করে টানার 2 বছর এটার জন্যই মরিয়া হয়ে লেগেছিল, তাই সাকসেসফুল হয়েছিল। কিন্তু এই সহজ ব্যাপারটাই তোমরা বুঝলে না। সেদিন মা রাগের মাথায় না বললে আমি জানতামই না যে তোমরা ভাবছো ও টুকটাক করে কোয়ালিফাই করেছে চাকরির পরীক্ষায়, আর সে কথা শুনিয়ে মেয়েটাকে যা নয় তাই বলে গেছো। তুমি তো শিক্ষিত মানুষ, এসব কথা ওদের থেকে ভালোই জানো। এটা তোমার থেকে আশা করা যায় দাদা? সারা ঘরে পিন ড্রপ সাইলেন্স। কল্লোল মাথা নিচু করে বসে। অরিন্দম বলে চলে, মা হয়নি পাখি, কিন্তু বড্ড নরম, মায়া মাখানো মন ছিল। কোনোদিন ওর মনটা তুমিও বুঝলে না মা। ও কেন বাগানে যায় মাংসের হাড়গোড় নিয়ে, একটু জানার চেষ্টা করলেই জানতে পারতে। বাগানের পাঁচিলের ওপারে কচু পাতার নিচে একটা মাশিয়াল 4টে ছানাকে লুকিয়ে রেখেছে রাস্তার কুকুর আর মানুষজনের ভয়ে। রাতে ডাকে, শুনতেই পাও। পাখির চোখে পড়ে গেছিল বলে ওদের খাবার দিয়ে আসতো। কিন্তু তোমরা তো ডিসাইড করেই নিয়েছিলে যে। আর দিদি, তোর তো ফ্রিজে ঠান্ডা জল ছাড়া চলে না, তাই না? আর তোর শ্বশুরবাড়িতে ফ্রিজ খারাপ, তুই একবারও ভাবলি না? সকালে করা রান্নাটা কল্লোলদাই গরমে বন্ধ টিফিন বক্সে রান্নাঘরে রেখে রাতে খেয়েছিল বলে, অথবা আনমনে খোলা রেখেছিল বলে, কিছু পড়েছিল বলে ওর ফুড পয়জনিং হয়ে থাকতে পারে। তুই তো পাখিকে দোষারোপ করবি সেটা আগেই ঠিক করে নিয়েছিলি। বিড়বিড় করে কল্লোল, তাই তো, আমার পরপর ব্যাচ ছিল সেদিন। পাখি বলেছিল বারবার বাড়ি গিয়ে ঢাকনাটা খুলে দিতে। মাংসটা গরম ছিল। আমি রান্নাঘরের টিফিন বক্সের ঢাকনা একদম খুলে পড়াতে বসে গেছিলাম। আলগা কিছু চাপাও তো মনে হয় দেওয়া ছিল না। প্রায় 6-7 ঘন্টা। অরুণা আত্মপক্ষ সমর্থনে মরিয়া হয়ে বলে ওঠে, আর ওই গলার আওয়াজ, চুড়ি আর আমার মেয়েটা। তোর বিবেক দিদি, তোর গিল্ট তোকে পাখির গলা শুনিয়েছে। আর ওভেনের পাশে জানালাটার পর্দা উড়ে আগুনে বা তরকারিতে পড়তে পারে বলে পর্দার নিচে পাখি মেটালের ছোট ছোট ঝুনঝুনি দেওয়া কি একটা পট্টি না লেস লাগিয়েছিল নিচটা ভারী করতে। তুই সেটা 1000বার দেখেছিস, কিন্তু দিনের বেলা, অন্য অনেক শব্দের মাঝে। নিঃশব্দ রাতে ওর রিনরিনের শব্দটাই তোর পাখির চুরির আওয়াজ বলে মনে হয়েছে। তোর দুর্বল শরীর আর অবচেতন মন দুটোকে জুড়ে নিয়েছে। আর তোর হাইট কম, বডি ওয়েট অসম্ভব বেড়েছে প্রেগনেন্সি পিরিয়ডে, হাই প্রেশার, তার উপর মায়ের তোকে যা ডাক্তারের বারণ তাও চেপে চেপে খাওয়ানো। ডাক্তার আগে সাবধান করেছিলেন এরকম কিছু একটা হতে পারে, সাবধান না হলে। তুই হোসনি, সেই দোষটাও কি পাখির? একটু দম নেয় অরিন্দম, তারপর স্বরূপকে বলে, ভাই, রান্নাঘরে যেটুকু দেখেছি মনে হয়েছে পাখি গায়ে আগুন ধরার পর পালানোর বা নিজেকে বাঁচানোর চেষ্টাটুকুও করেনি। আমি জানি না এটা অ্যাক্সিডেন্ট না আত্মহত্যা নাকি খুন, তুই সেটা খতিয়ে দেখ। তবে আমার দুঃখ একটাই, মেয়েটা আমার সামনে ছিল,
এতটা মানসিক কষ্ট পেয়ে ডিপ্রেশনে তলিয়ে গিয়েছিল, অথচ আমি স্বামী হয়ে বুঝতেই পারিনি। একটা স্বাভাবিক মানুষের বাঁচার ইচ্ছেটুকুকে মেরে ফেলাকে বোধহয় খুন বলেই ধরা উচিত, আর তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে না আনতে পারাটাও একটা অপরাধ। সেদিক থেকে আমি, আমার পরিবারের সবাই অপরাধী। আফসোস একটাই, আজ এটা স্বীকার করে সব শাস্তি মাথা পেতে নিলেও আমার পাখিকে আর ফিরিয়ে আনতে পারবো না। সব কটা মানুষেরই মাথা নিচু, চোখে জল। হঠাৎই স্বরূপের মনে হয় দেওয়ালে টাঙানো পাখির মালা দেওয়া ছবিটার চোখেও যেন অসহায় দুফোঁটা জল টলটল করছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।